ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়েছে। একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে, যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন বিষয় নিয়ে এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ঘিরে কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে নানা সময় আপত্তি উঠেছে। এই বিষয়গুলোকে সামনের দিনে জটিলতা তৈরি করবে। দেখেন, আমি আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা বিষয় বোধহয় কথা বলা দরকার, না হলে জাতি ভুল মেসেজ পেতে পারে। আমার ছাত্র বন্ধুটি বললেন বিএনপি বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করলো বিএনপিকে এই সনদে স্বাক্ষর করার জন্য? আমি তো দেখিনি। বিএনপি যেগুলো রাজি হয়নি, বাধ্য করানো যায়নি। নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্টই আছে। বাধ্য করা, বাধ্য হওয়া, এই শব্দগুলো আমাদের গণতন্ত্র থেকে 24-এর পরে চলে যাওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধাবোধের যে জায়গা, কথা বলার জায়গা, সেটা সেখানে হবে। বিএনপি একটা দল, এনসিপি একটি দল তৈরি হয়েছে, জামাত ইসলাম একটি দল, প্রত্যেকে আলোচনা করেছে, দীর্ঘদিন আলোচনা করেছে। করার পরে কিছু বিষয় একমত হয়েছে, কিছু বিষয় একমত হয়নি। সব বিষয়ে একমত হলে তো হয়েই যেত, তাহলে এত আলোচনা করার দরকার ছিল না, এত কথাও ছিল না। বিষয়গুলো হলো এরকম। আমরা একটা দেশ চাই যে দেশে পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি জায়গা থাকবে, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কেউ কাউকে গালি দেবে না, কেউ কাউকে অসম্মান করবে না, কেউ কাউকে অশ্রদ্ধা করবে না। এরপর কি বাংলাদেশ আমরা চাই, সেটি হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আরেকটি কথা বললেন যে জিয়াউর রহমান ৭৭ সনের 30শে মে যে গণভোটটা করেছিলেন সেটা তার 19 দফাকে বৈধতা দেওয়ার জন্য, এরকম কোনো কিছু ছিল না। উনি সামরিক আইন প্রশাসক থেকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন এবং সেই রাষ্ট্রপতি জনগণ তাকে মানে কিনা, যেহেতু নির্বাচন হয়নি, এটাকে হা না বলার মধ্য দিয়ে উনি সেটাকে বৈধতা দিয়েছিলেন, সেটা বিষয়। বন্দর ব্যবস্থাপনা নিয়ে আমরা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু অনেকদিন ধরে আপত্তি দেখছি। এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বললেন, একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। দেখেন, আমি তারেক রহমানের বক্তব্য নিয়ে কোনো কথা বলবো না। উনি রাজনৈতিক নেতা, ওনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উনি কথা বলেছেন, ওনার দলীয় দৃষ্টিকোণ থেকে। তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা জানতে খুব আগ্রহ করে যে আসলে এই বন্দরটা লিজ দেওয়া হলো কি কি শর্তে। এই বন্দরটি লিজ দেওয়া হলে আমাদের আর্থিকভাবে, কৌশলগতভাবে আমাদের কোনো ক্ষতি হবে কিনা, আর্থিকভাবে আমরা কতটুকু লাভবান হব। যেন একবার আমরা শুনতাম ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দিলে আবুল মাল আব্দুল মহিদ প্রয়াত অর্থমন্ত্রী বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। পরে দেখলাম যে শুভঙ্করের ফাঁকি আমরা কিছুই পাইনি। তো এই জায়গাতে এই বিষয়গুলো স্পষ্টীকরণ হলে তাহলে বোধহয় ভালো হতো। আমি একেবারেই মনে করি না যে আমার দেশের সম্পদকে কুক্ষিগত করে রেখে এটা উন্নয়ন বঞ্চিত করে রাখা খুব ঠিক হবে। পাশাপাশি এটিও ঠিক যে বোধহয় জনগণের জানার অধিকার আছে বা জানতে চায়, আমারও জানার ইচ্ছা যে আসলে কেন এমনটি হলো বা কি কি শর্তে দেওয়া হলো, কি কি লাভবান হবে, এটা বোধহয় সবাই জানতে চায়। আমি এটা ছোট করে আমার এই প্রশ্ন, আমি একটু আর ফিরে যেতে চাই পেছনে। সেটি হলো আমার ছোট ভাই, আমার ছোট ভাইতে বলতে বিএনপি সংস্কার চায় না। আমি আপনাকে ছোট্ট করে বলি, 2023 সনের 13ই জুলাই হোটেল লেকশোরে বিএনপি 31 দফা দিয়েছিল। তার প্রথম দফাটি ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা। দ্বিতীয় নম্বর দফায় ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্ত করা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তৃতীয় নম্বর দফা ছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্যহীনতা, সেই ভারসাম্যতা ফিরিয়ে আনার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। 4 নম্বরে ছিল যে কোনো একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। 5 নম্বরে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট হবে, নির্বাচন পদ্ধতি নিয়ে ক্লিয়ার হবে কিনা। এবং 6 নম্বরে ছিল 70 অনুচ্ছেদের সংশোধন, যেটা আমার ভাইটি বললেন। 8 নম্বরে ছিল সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংস্কার করা। অতএব এই যে ত্যাগমার্গ দিয়ে একটি রাজনৈতিক দলকে ছোট করার যে মানসিকতা, সেখান থেকে আমাদের সরে আসতে